হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস পার্টে। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করব এনকোডার নিয়ে। এখন দেখো, এনকোডার আসলে কোনো গেটের মধ্যে না, এনকোডার আলাদা একটা ডিভাইস এবং আলাদা একটা প্রক্রিয়ায় সম্পূর্ণ কাজটাকে সম্পন্ন করে। যার কারণে এনকোডারটাকে যদি তোমাদেরকে বুঝতে হয়, তৈরি করতে হয়, তাহলে আমাদের পূর্বে যতগুলো ক্লাস হয়ে গেছে ক্লাসগুলো সব দেখে আসতে হবে। এর জন্য ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমাদের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যে প্রত্যেকটি ক্লাস দেখে আসতে পারবে। এছাড়া আমাদের ক্লাসগুলো আপলোড করা আছে, প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, তোমাদের যেভাবে সুবিধা হয় আমাদের চ্যানেল থেকে এই ক্লাসগুলোকে দেখে আসতে পারবে। যারা আমাদের চ্যানেলে নতুন এবং আজকের ক্লাসটি প্রথম দেখতেছো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তাহলে আমরা যে কোনো ক্লাস আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা সেখান থেকে আমাদের প্রতিটি ক্লাস সাথে সাথে দেখতে পারবে। আমাদের ক্লাস দেখার পরে যদি কারোর মনে কোনো প্রশ্ন আসে বা কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, বা আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, সেখান থেকে যে আমাকে তোমরা মেসেজও করতে পারো। আমি সাথে সাথে তোমাদের সেই মেসেজের রিপ্লাইটা দিয়ে দেবো। তো ঠিক আছে, চলো আমরা এখন ক্লাসটাকে শুরু করি। এনকোডার জিনিসটা কি আমরা এখন জানবো। এনকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে বা পরিণত করে দেয়। তাহলে বিষয়টা দেখো কিভাবে আসতেছে। আমি সাধারণ মানুষ, পৃথিবীতে আরো 750 কোটি সাধারণ মানুষ আছে। আমাদের যে ভাষাটা, এই ভাষা কিন্তু কম্পিউটার বোঝে না। কেন বোঝে না এই বিষয়ে আমরা আগেই আলোচনা করে রাখছি। তো দেখো, কম্পিউটার যেহেতু বুঝতেছে না, বাট কম্পিউটার দিয়ে যদি আমরা কোনো কাজ কি করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কম্পিউটারকে বুঝাইতে হবে যে আসলে আমি কি বলতে চাচ্ছি বা আমি কি বুঝাইতে চাচ্ছি। আমার এই বোঝানোর জন্য কম্পিউটারের ভাষা আর আমার ভাষার মাঝখানে যে যোগসূত্রকারী একটা ছোট্ট লজিক সার্কিট থাকবে, সেই লজিক সার্কিটটাকেই বলা হচ্ছে এনকোডার। তাহলে কাজটা কেমন হয় দেখো, মনে করো এক পাশে আছে মানুষের ভাষা এবং আরেক পাশে আছে কম্পিউটারের ভাষা। এখন আমরা কিন্তু সবাই জানি যে আসলে কম্পিউটারের ভাষাটা কি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আসলে এনকোডার কি শুধু মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে? তা কিন্তু না, মানুষের ভাষাকে যন্ত্র ভাষায় রূপান্তর করবে। আর আমরা জানি যন্ত্র ভাষা মানেই কম্পিউটারের ভাষা। এই জন্য বারবার যদি আমরা যন্ত্র ভাষাটাকে বলি তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, এই জন্য আমরা সরাসরি এখানে কম্পিউটারের ভাষাটাকে উল্লেখ করতেছি। তাহলে দেখো, মানুষের ভাষা তার মানে সাধারণ মানুষের ভাষা, যারা সরাসরি কখনো কম্পিউটার বোঝে না, সেই মানুষের ভাষাটাকে কম্পিউটার যে ভাষাটা বোঝে। আবার ওই ভাষাটা কিন্তু মানুষ সরাসরি বোঝে না, দুইটা কিন্তু উভয় বিপদ। কম্পিউটারের ভাষাটা মানুষ বুঝতেছে না, যদি সেটা বুঝতে হলে মানুষ সরাসরি সেটাই বলতো কম্পিউটারকে। আবার কম্পিউটার মানুষের ভাষাটাকে বুঝতেছে না, যার কারণে মানুষ যাই বলে কম্পিউটার কিছুই বুঝতেছে না। এর ফলে এই মানুষের ভাষাটাকে কম্পিউটার ভাষায় রূপান্তর হবে। অর্থাৎ আমার যে কথাগুলো, মনে করো এই কথাগুলো এখন আমি কম্পিউটারকে বোঝাবো, তাহলে নির্দিষ্ট একটা লজিক সার্কিটের মধ্যে দিয়ে বোঝাইতে হবে। এই লজিক সার্কিটটাকেই বলা হচ্ছে এনকোডার। তাহলে এনকোডারের অবস্থাটা এমন জায়গায়। তাহলে এই এখানে আমি ছোট্ট একটা চিত্র মতো অঙ্কন করলাম। দেখো, এই চিত্র থেকে আশা করি এনকোডার সম্পর্কে একটা বেটার ধারণা আমরা পেয়ে গেছি যে আসলে এনকোডার জিনিসটা কি। এনকোডারের প্রথমে আছে মানুষের ভাষা, এই মানুষের ভাষাটা প্রথমে এনকোডারে চলে যাচ্ছে। এনকোডার একটা লজিক সার্কিট, আমরা খুব সহজেই জানি। এখন এই লজিক সার্কিট থেকে আবার বাইরে কম্পিউটার ভাষায় রূপান্তর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আসলে আমার এনকোডারের একটা মডেল, যে এনকোডারটা কিভাবে কাজ করতেছে। এবং খুব সহজেই কিন্তু বুঝতে পারবা যে মানুষের ভাষাটা প্রথমে এনকোডারের মধ্যে যাচ্ছে। আমাদের এনকোডারের একটা লজিক সার্কিট যে সবসময় রূপান্তর করতেই আছে, মানুষ যে ভাষাটাকে দিচ্ছে সেটা সে রূপান্তর করার পরে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে দিচ্ছে। এখন কথা হচ্ছে এনকোডারটা কোথায় থাকে। দেখো, আমরা যারা কম্পিউটার ইউজ করি, খুব সহজে সিপিইউ নামে একটা পার্ট আমাদের কিন্তু আছে কম্পিউটারে। বিভিন্ন পার্টগুলো, মনিটর, মাউস, কিবোর্ড, সবকিছুর মধ্যে সিপিইউটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেই সিপিইউ এর মধ্যে আমরা এনকোডারটা থেকে দেয়, যার কারণে কম্পিউটারে কোনো কিছু বোঝানোর জন্য কখনো কিন্তু আলাদাভাবে এমন না যে আমি কম্পিউটার ডিভাইস কিনছি, এখন আমার কথাগুলোকে বুঝাবো, বাজার থেকে আবার আমি এনকোডার কিনে নিয়ে আসলাম, সেটা কিন্তু না। এনকোডারটা অটোমেটিক্যালি কোম্পানি থেকে ওখানে সেট করা থাকে। এবং সেট করার পরে কাজটা কি হয়, আমি কিবোর্ড দিয়ে যখন কোনো কিছু টাইপ করতেছি, সরাসরি সেটা এনকোডারে চলে যাচ্ছে ফার্স্ট, যাওয়ার পরে সিগন্যাল দিচ্ছে যে আমার কিছু বোঝাচ্ছি আমি।
এনকোডার তখন ওটাকে খুব দ্রুত রূপান্তর করে কম্পিউটারকে বুঝাই দিচ্ছে যে কিবোর্ড প্রেস করার মাধ্যমে তোমাকে এই জিনিসটা বোঝানো হচ্ছে। তখন কম্পিউটার তার কাজটা করার পরে আমাদেরকে ফলাফলটা আবার দিয়ে দেয়। এখন ফলাফলটা কোন প্রেসে দেয় সেটা আমরা পরের ক্লাসে দেখবো। আজকে আমরা দেখবো আমরা যেগুলো দিচ্ছি এগুলো কম্পিউটার কিভাবে বুঝতেছে বা এনকোডার এগুলো কোন প্রসেসের মাধ্যমে কম্পিউটারকে বোঝাচ্ছে। এখন দেখো, যেহেতু লজিক সার্কিট, আমরা কি জানি লজিক সার্কিট মানে সেখানে একটা গেট থাকবে, তার সত্য সারণী থাকবে। এখন আমরা আসি এনকোডারের বিশেষ দুইটা বৈশিষ্ট্যকে নিয়ে, এবং মনে রাখবা এই দুইটা বৈশিষ্ট্য ছাড়া এনকোডার হতেই পারে না। তার ফার্স্ট আমি লিখি 1 নম্বর বৈশিষ্ট্য। তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এনকোডারের যে আমরা লজিক গেট করব বা লজিক সার্কিটের যে সত্য সারণী করব, সেখানে সবগুলো ইনপুট একসাথে 0 হতে পারবে না। এখন তোমরা একটু অর গেট, এন্ড গেট বা আগের ক্লাসগুলো যারা দেখছো সেখান থেকে মনে করো আমরা যখন সত্য সারণী করছিলাম উপরের ঘরে সবগুলোই কিন্তু 0 ছিল, মনে পড়ে? বাট এনকোডারের ক্ষেত্রে যখন বৈশিষ্ট্য করব তখন আমার কথা হচ্ছে সবগুলো ইনপুট একসাথে 0 হতে পারবে না। তাহলে আমার ফার্স্ট গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সবগুলো ইনপুট, তোমরা এটা নোট করে নিতে পারো কারণ এই বৈশিষ্ট্য দুইটা কিন্তু এনকোডার তৈরির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। তাহলে সবগুলো ইনপুট একসাথে 0 হতে পারবে না, ফার্স্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এবং আগে যারা সত্য সারণীগুলো দেখছো তারা এই জিনিসটা কিন্তু খুব সহজে বুঝতে পারছো যে আসলে ওখানে কিভাবে 0 ছিল। ফার্স্ট যে আমরা সেটা করতাম ওখানে সবগুলো ইনপুট 0 হতো, বাট সবগুলো ইনপুট 0 হওয়া সত্ত্বেও আমরা যখন এনকোডার করব মনে রাখতে হবে এনকোডার একটা লজিক সার্কিট, বাট এনকোডার যখন করব তখন সবগুলো ইনপুট আমি একসাথে 0 দিতে পারবো না। আবার 2 নম্বর ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, দেখো যদি কোনো একটা ইনপুটের মান 1 হয় আমার ইনপুটটা অসংখ্য থাকতে পারবে, আমি প্রথমেই বলছি, এবং মিনিমাম কয়টা থাকে 2টা, এবং অসংখ্য আমার ইনপুট থাকতে পারবে। এই অসংখ্য ইনপুটের মধ্যে যদি একটা মাত্র ইনপুটের মান 1 হয় তাহলে বাদ বাকি সবগুলো ইনপুটের মান হয়ে যাবে 0। খুবই মজার একটা সত্য সারণী, যখন আমরা করবো তখন বুঝতে পারবা। তাহলে দেখো, যদি একটি ইনপুট 1 হয় তবে বাকি ইনপুটগুলো 0 হবে। তো দেখো এনকোডারের প্রধান 2টা বৈশিষ্ট্য, এবং এই 2টা বৈশিষ্ট্য যা মনে রাখতে পারবে আমি আশা করি সত্য সারণীটা কখনো ভুল যাবে না। বৈশিষ্ট্যটা তো আমি আলাদা একবার বলতেছি, সবগুলো ইনপুট একসাথে কখনোই 0 হবে না। দ্বিতীয় কথা, কোনো একটা ইনপুটের মান যদি 1 চলে আসে সেটা যে জায়গায় আসুক, বাট একটা যদি 1 আসে বাদ বাকি সবগুলো মান আমার 0 হয়ে যাবে। এটা ছিল আমার এনকোডারের 2টা বৈশিষ্ট্য। এখন আসবো আমি এনকোডারের ইনপুট সংখ্যা আর আউটপুট সংখ্যা কিভাবে হবে। এখন দেখো তোমরা ইনপুটটাকে কিন্তু সত্য সারণীর ছক তৈরি করতে পারো, এই সূত্রটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। আমার এনকোডারের ক্ষেত্রেও সেম সূত্রটা অ্যাপ্লাই হবে, বাট আমার এনকোডারে দেখতে হবে ইনপুট কয়টা আছে। তো এখন মনে করো আমার এনকোডারের ইনপুটকে আমি 2 টু দি পাওয়ার n হিসেবে, ওয়েট করে আমি একটু লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এনকোডারের ইনপুট যেটা আছে সেটাকে আমি 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করলাম। আমরা তো আসলে 2 এর পাওয়ার আকারে সবকিছু প্রকাশ করতে পারবো, তো যদি আমরা এনকোডারের ইনপুটটাকে 2 এর পাওয়ার n আকারে প্রকাশ করতে পারি তাহলে সেখান থেকে আমি আউটপুট সংখ্যা নির্ণয় করব। তো দেখো যদি ইনপুট 2 টু দি পাওয়ার n হয় তবে এনকোডারের আউটপুট হবে, তো এনকোডারের আউটপুট হবে n। এইটা কিন্তু খুব সহজে মনে রাখতে হবে, যখনই এনকোডারের ইনপুট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n সেক্ষেত্রে এনকোডারের আউটপুট হবে n সংখ্যক। এবং আমরা যদি এখান থেকে একটু সত্য সারণীর সকেটটাও একটু মনে করাই দিই, দেখো পাশে আমি লিখতেছি যাতে তোমার মনে থাকে আরেকবার। দেখো সত্য সারণী, এখানে যদি ইনপুট হতো n তাহলে আমার যেটা হতো ছক সংখ্যা 2 এর পাওয়ার n। একটু ভালোভাবে খেয়াল করো, এটা কিন্তু ছক সংখ্যা ছিল আর এখানে কিন্তু আমরা ইনপুট আউটপুটের হিসাব করতেছি। তাহলে আশা করি বুঝতে পারছো যে আসলে সত্য সারণীর এখানে বিষয়টা কি বলা হয়েছে। সত্য সারণীর যদি ইনপুট থাকে n, ছক সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, বাট এই এনকোডারের ক্ষেত্রে যে ইনপুট থাকুক
এখন এখান থেকে আমি একটা ম্যাথ করি। মনে করো আমার ইনপুট আছে 8টা, আমি ইংরেজিতে কিন্তু লিখছি। তো মনে করো এখানে ইনপুট আছে 8টা, তাহলে আমার আউটপুট হবে কয়টা? তাহলে দেখো আমরা 8টা কিভাবে লিখতে পারি। আমাকে সবকিছু প্রকাশ করতে গেলে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখান থেকে মনে করো আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার কিউব অর্থাৎ 2 এর পাওয়ার 3। খুব সহজে লেখা যায়, দেখো 2 এর পাওয়ার করে নিয়েছি। তাহলে এখানেও কিন্তু ইনপুট ছিল 2 এর পাওয়ার আকারে, তাহলে এখান থেকে আউটপুট কয়টা হচ্ছে? সেক্ষেত্রে দেখো আউটপুট, তাহলে 2 এর পাওয়ার n থেকে কিন্তু আমরা আউটপুটটা পেয়েছিলাম n সংখ্যক, তাহলে এখানে 2 এর পাওয়ার 3, তাহলে এখানে আমরা আউটপুট পাবো 3টা। এভাবে যদি আমার 16টা ইনপুট থাকে তাহলে সেটাকে আমি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করব। তাহলে 2 টু দি পাওয়ার 4, আউটপুট হবে 4টা। আশা করি যে এনকোডারের ইনপুট এবং আউটপুট কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো এনকোডারের প্রকারভেদ। আসলে এনকোডারের কোনো প্রকারভেদ নাই, তবে তার ইনপুট এবং আউটপুটের উপর নির্ভর করে তাকে বিভিন্ন রকম নাম দেওয়া যায়। দেখো এখন আমরা নামকরণটা শিখি একটু। এনকোডারের নামটা কিভাবে করতে হয়। এইখানে দেখো ইনপুট কয়টা ছিল? 8টা। আর আউটপুট কয়টা ছিল? 3টা। তাহলে 8টা ইনপুট এবং 3টা আউটপুট দিয়ে যে এনকোডারটা তৈরি হবে তার নাম হবে দেখো 8 2 3 লাইন এনকোডার। দেখো নামকরণটা কত ইজি। ফার্স্টে ইনপুট 2, তারপর আউটপুট। এটুটা কিন্তু প্রিপজিশন, অর্থাৎ 8 থেকে 3 লাইন এনকোডার। সেটা কিভাবে বুঝতেছে? এবং যখন পরীক্ষার খাতায় এমন অনেক সময় আসবে যেখানে তোমার এনকোডারের কোনো নাম এরকম সরাসরি শুধু একটা নাম দিয়ে দেবে, আর কোনো কিছু না, না চিত্র, না লজিক সার্কিট, না কোনো কিছু। সেখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারবা ফার্স্টের এই অংশটা যারা থাকবে এটা হচ্ছে ইনপুট, এবং 2 এর পরে যারা থাকবে সেটা হচ্ছে আউটপুট। তাহলে এখান থেকে খুব সহজ যখন নামকরণটা ইনপুট টু আউটপুট লাইন এনকোডার। এখন ইনপুট ছিল 8টা, সো 8, দেন প্রিপজিশনের 2টা থেকে গেছে, আউটপুট ছিল 3টা, তাহলে 3, 8 টু 3 লাইন এনকোডার। তাহলে এনকোডার নামকরণটা আশা করি বুঝতে পারছো। আমি এই নামকরণটা আরো আরেকটা করে যাতে তোমাদের বুঝতে ক্লিয়ার হয়। মনে করো আমার এখানে ইনপুট আছে 16টা, তাহলে 16কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা আউটপুট কয়টা পাচ্ছি? যেহেতু এর আউটপুট, তাহলে আউটপুট কিন্তু পাবো 4টা। তাহলে এর নামকরণটা আমার কি হচ্ছে দেখো 2 4 লাইন এনকোডার। দেখো নামকরণ করাটা কত সহজ। আমি সরাসরি ইনপুটটাকে দিয়ে দেবো, তারপরে 2 এর পরে আউটটাকে দিয়ে দেবো এবং লাইন এনকোডার লিখে দেবো, তাহলে কিন্তু আমার খুব সহজে এনকোডার জিনিসটা হয়ে যাবে। তো দেখো প্রথম থেকে আমি একটু শর্টকাটে আরো আরেকবার দেখাই। প্রথমে যেটা আছে এনকোডার কি করতেছে? মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতেছে। তাহলে এখন আমরা এখানে ফিরে আসি। ফিরে আসার পরে কি দেখতেছি? মনে করো মানুষের ভাষাটা আমার 8টা ইনপুট দিয়ে যাচ্ছে, তাহলে সেটা রূপান্তর হওয়ার পরে এনকোডার 3টা আউটপুট দিয়ে কম্পিউটারকে বোঝাই দেবে যে আসলে মানুষ কি বলতে চাচ্ছে, অর্থাৎ মানুষের কথাগুলোকে সংক্ষিপ্ত আকারে কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করবে। তুমি যদি 16টা দাও, তাহলে মানুষের ভাষায় যদি 16টা ইনপুট দিয়ে যায়, সেক্ষেত্রে কম্পিউটার 4টা ইনপুট নেবে এনকোডারের কাছ থেকে, বা এনকোডার থেকে 4টা আউটপুট বাই করে দিয়ে কম্পিউটারকে বোঝাচ্ছে যে সে কি বলতে চাচ্ছে। তাহলে এটা ছিল আমার এনকোডারের নামকরণ। এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট যে বিষয়, অবশ্যই কিন্তু বৈশিষ্ট্য যেটা মনে রাখতে হবে, এবং এনকোডারের ইনপুটের সাথে আউটপুটের যে সম্পর্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাতে হবে। তো দেখো আজকে আমরা পুরো ক্লাসটা নেব 8 টু 3 লাইন এনকোডার দিয়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা ছোট বা বড় দিকে যাচ্ছি না, বা বড় গেলে একটা বোরিং লেগে যেতে পারে। তাহলে আমাদের কাজটা হচ্ছে আজকে 8 টু 3 লাইন এনকোডার। আমি কিন্তু বৈশিষ্ট্যটা মুছে দিচ্ছি, যারা এখনো লিখে নাও তোমরা একটা সংক্ষেপে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে কিভাবে আসলে বা এখানে কোন কোন বৈশিষ্ট্য আছে। দেখো আমি এই পার্টটা মুছে দিলাম, আর যারা লিখে নিয়েছে এবং খাতা কলম নিয়ে বুঝবা আসলে ক্লাসগুলো দেখার সময়। আমি পুরো বোর্ডটাই ক্লিয়ার করলাম, যেহেতু আমার এখন প্রয়োজনে আমি তথ্যগুলো আরো আরেকবার লিখবো। তো দেখো এখন আমি একটা এনকোডারের মডেল চিত্র করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেটা কেমন? মনে করো মাঝখানে আছে এনকোডার, তাহলে আমরা কি শিখলাম? ইনপুট কয়টা হবে? 2 টু দি পাওয়ার n আকারে সবসময় প্রকাশ হবে, তাহলে ইনপুট 2 টু দি পাওয়ার n এটা যাচ্ছে। তাহলে এনকোডার থেকে যেটা বাইরে হচ্ছে সেটা হচ্ছে আবার আউটপুট। তাহলে আমি আগে লিখে নেই
আউটপুট হচ্ছে এন। কাজটা এমন। এখন দেখো আমরা তো আসলে জানি না এনকোডারটা করতেছে তার লজিক সার্কিটটা কেমন। তাহলে যেহেতু জানি না, আমরা আপাতত একটা বক্স দিয়ে সবকিছু বুঝবো। তাহলে আমরা কি করতেছি এখন, 2 টু দি পাওয়ার কিউ অর্থাৎ 8 to 3 লাইন এনকোডারটা করব বলছি। তাহলে এখানে আমার ইনপুট হবে 8টা। আমি যদি একটু এপাশে আঁকি, তো মনে করো আমার এনকোডারটা এখানে আছে, আসলে এটা কিন্তু এনকোডার না। আমি আবারও বলতেছি, আমি শুধু ইএন লিখলাম, বাট এটা কিন্তু এনকোডার না। এটা শুধুমাত্র বোঝানোর জন্য দিচ্ছি, কারণ ওইখানে আমার আসলে লজিক সার্কিট বা লজিক গেটটা বলবে। তাহলে এখন ইনপুট নেব 8টা। আমি 8টা ইনপুট নেই, 1 2 3 4 5 6 7 8। এখন আমি ইনপুটগুলো যে কোনো একটা নাম দেবো এবং এখানে মনে রাখবো ইনপুটের নাম কিন্তু একই রকম হবে। তাহলে আমি ধরলাম আই ধরি, যে কোনো যেহেতু ইনপুট নিচ্ছি তখন আই ধরি, তোমাদের বুঝতে সুবিধা হবে। I0, I1, I2, I3, I4, I5, I6, I7। আমার হয়তো লিখতে একটু জায়গা সর্বভাবে ছোট ছোট হয়ে যাচ্ছে, মনে রাখবা I0, I1, I2 এই যে 0 1 2 মার্ক গুলো করতেছি, এই সবগুলো কিন্তু নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে থাকবে। ঠিক যেমন ভাবে আমাদের 3.1 এর বেস গুলো বসেছিল নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে, এখানেও প্রত্যেকটা আমরা নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে দিয়ে দেব। তাহলে দেখো এনকোডার আউটপুট বাইরে হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা। মনে করো এ বি সি, আমি 3টা আউটপুটকে বাইর করলাম। তাহলে আমার মডেল চিত্র হবে এটাই। দেখো এখানে 8টা 0 থেকে 7, তার মানে কি 8টা। তাহলে 8টা ইনপুট আছে, এনকোডারের মধ্যে দিয়ে যাওয়ার ফলে সে 3টা আউটপুটকে পেয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার এনকোডারের একটা মডেল চিত্র। ঠিক ইঞ্জিনিয়াররা যেমন একটা কিছু করার আগে মডেল চিত্র করে নেয়, আমরাও সেমভাবে একটা মডেল চিত্রটাকে তৈরি করে দিলাম। এখন কাজটা হচ্ছে আমরা সত্যক সারণী করব, সত্যক সারণী থেকে সূত্র বাহির করব এবং সেই সূত্র থেকেই আসলে লজিক সার্কিটটা, অর্থাৎ এই 8টা ইনপুটের জন্য এখানে কোন কোন লজিক সার্কিট হবে সেটাকে বাস্তবায়ন করব। তো চলো আমরা এখন সত্যক সারণীটা করি। তো দেখো সত্যক সারণীর সূত্রটা আশা করি মনে আছে, তো সেই অনুযায়ী আমরা করব, ঠিক আছে। তো দেখো সত্যক সারণীতে যাই। তো এখানে প্রথমে আমরা হেডিংটাকে নিয়ে নেব। হেডিং নেওয়ার ক্ষেত্রে আমি উপরের একটা লাইন একটু বাদ রাখলাম, রেখে নিচের লাইনে তাহলে দেখো আমার ইনপুট আছে I0 থেকে I0। এখন তোমাদের বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। I1 দেখো প্রত্যেকটা কিন্তু নিচে লিখতেছি, I2 I3, এবং তোমরাও কিন্তু এরকম নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে লিখবা, তাহলে পরের পার্টগুলো করতে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে। তো দেখো আমি 8টা ইনপুটকে নিয়ে নিলাম এবং কেন ওপর একটা ফাঁকা রাখলাম এবার তোমাদের বুঝতে ক্লিয়ার হবে। যেহেতু এখানে একাধিক আউটপুট, সুতরাং ইনপুটের আউটপুটটাকে আমরা ভাগ করে দেখাই দেবো। বাট আগের যে সত্যক সারণীগুলো করছে সবগুলোতে কিন্তু আউটপুট ছিল একটা মাত্র, এই জন্য আমরা খুব সহজে বলতে পারতাম শেষটা আমার আউটপুট। বাট এখানে কিন্তু সেটা বলার কোনো সুযোগ নেই, কারণ এখানে একাধিক ইনপুট একাধিক আউটপুট। এই কারণে ইনপুট এবং আউটপুট যে কোন কোনগুলো কোন কোন পার্ট, এই পার্টটাকে আমরা দেখাই দেবো। তাহলে দেখো আমার এই পাশে এগুলো কি ইনপুট, তাহলে এই পাশে পার্টটা হচ্ছে হবে আউটপুট। তাহলে এখানে আউটপুট কি কি হচ্ছে, আমরা যেহেতু এবিসি নিয়ে আসি আমি এবিসি দিয়ে বুঝাই, এ বি এবং পুরোটা জুড়ে হচ্ছে দেখো নিচ্ছি সি। তাহলে এটা হচ্ছে আমার দেখো এনকোডারের খুব সহজে হেডিং। আর হেডিং যে নিতে পারবে তার খুব সহজে কিন্তু আমার ইনপুট আউটপুট মানে হেডিংটা নিতে পারলে সত্যক সারণী সব হয়ে গেছে। দেখো আমি 8টা ইনপুটকে নিয়ে নিয়েছি ঠিক মডেল চিত্রের মতো, 3টা আউটপুটকে নিয়েছি এবিসি, এবং যেহেতু এখানে একাধিক আউটপুট আমি ইনপুট এবং আউটপুট দুইটা পার্টকে দেখাই দিয়েছি। এখন আমার কাজটা হচ্ছে আমি 8টা সবকে নিয়ে নেব। তাহলে আমি 8টা সবকে নিয়ে নিই, 1 2 3 4 5 6 দেখে গেল 6 7। মনে করো আমি 8টা ঘরকে নিলাম, 1 2 3 4 5 6 7 8। সবগুলোকে কমপ্লিট করি এবং কমপ্লিট করার সময় আমি আরো আরেকটা জিনিস তোমাদের মনে করাই দেই, সেটা
সত্য এই যে এনকোডার করতেছি, এনকোডারটার নাম কিন্তু 823 লাইন, যেহেতু 8টা ইনপুট 3টা আউটপুট। এইখানে যদি কোনো একটা ইনপুটের মান অন হয়ে যায় তাহলে বাদবাকি সকল ইনপুট 0 হয়ে যাবে। মনে করো i5 অন হয়েছে, তাহলে বাদবাকি সবগুলো 0 হয়ে যাবে। এক্ষেত্রে সবগুলো ইনপুট একসাথে কখনোই 0 হতে পারবে না। মনে আছে তো আমার এই উপরের বৈশিষ্ট্য দুইটা, যেটা আমি একটু আগে লিখছিলাম এবং মুছেও দিয়েছি। তো দেখো এক্ষেত্রে সবটাকে নিয়ে নিলাম। এখন বিষয়টা হচ্ছে মানগুলোকে কিভাবে নেব। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য ডাবল কালার ইউজ করব। মনে রাখবা কখনো একসাথে দুইটা কালার পরীক্ষার খাতায় ইউজ করব না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এখন মানটাকে ইউজ করতেছি। তাহলে দেখো প্রথমে আমরা ইনপুটগুলোর মান নিয়ে নেব। ইনপুটগুলোর মান কিভাবে নেব? ফার্স্ট আমি সত্য আমাকে মানতে হবে, সেটা হচ্ছে সবগুলো ইনপুট 0 হতে পারবে না, এই জন্য একটা অন নিতে হবে। মনে করো আমি এই ঘরের মানটাকে নিয়ে নিলাম অন। যখন অন নিয়ে নিচ্ছি, দ্বিতীয় শর্ত কি ছিল? যদি কোনো একটা ইনপুটের মান অন আসে তাহলে বাদ বাকি সকলগুলোর মান 0 হয়ে যাবে। তাহলে দেখো তো একটা মান অন চলে এসেছে না? একটা যেহেতু অন এসেছে বাদ বাকি সবগুলো আমার 0 হয়ে যাবে। তাহলে আমি ইনপুট এ পর্যন্ত দেখো আমি সবগুলো ইনপুট 0 করে দিলাম। সেম ভাবে আমি এখানে সবগুলো ইনপুট 0 করে দিব। তাহলে আমার দেখো যে বৈশিষ্ট্য ছিল যে সবগুলো 0 হতে পারবে না। আমার এই লাইন বরাবর সবগুলো কিন্তু শূন্য নেই, আবার এই বরাবরও সবগুলো শূন্য নেই। ঠিক আছে, একটু মুছে গেছে। এখানে কিন্তু সবগুলো শূন্য নেই, মিনিমাম একটা ওয়ান আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল যদি একটা ওয়ান আসে তাহলে বাদবাকি সকল ইনপুটের মান 0 হয়ে যাবে। তাহলে একটা ওয়ান এসেছে, দুই সাইডে সবগুলো মান 0 এসেছে। এখন আমরা যদি দ্বিতীয় ঘরে যাই তো দেখো এখানে একটা মান আসলো অন। যখন অন চলে আসলো তখন কি হবে? নিয়ম অনুযায়ী বাদবাকি সবগুলো 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে প্রত্যেকটাকেই 0 বসাই দিই। দেখো সেম ভাবে আমার এ পাশেও 0 এসে যাবে। তো আসলে এই সত্য সারণীর ইনপুট গুলোর মান নেওয়াটা দেখো কতটা ইজি। জাস্ট দুইটা বৈশিষ্ট্যকে মনে রাখবো, প্রত্যেকটা ঘরের মান একই আসবে। তৃতীয় ঘরের ক্ষেত্রে দেখো মানটা এখানে চলে আসলো। এখানে যখন চলে আসতেছে তখন বাদ বাকি সবগুলো কি হচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। সেম ভাবে এখানেও সবগুলো শূন্য হয়ে যাচ্ছে। তো এই তিনটা ঘর আমি বাদ বাকিগুলো এখন করতেছি না, আমি করবো এক্ষুনি। এই তিনটা ঘর দিয়ে আমি বৈশিষ্ট্যগুলোকে আরো আরেকবার তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো প্রথমে i0 এর মান যখন প্রথম ঘরটা 1 আসছিল তখন তার সারি কলাম দুইটা জুড়েই সবগুলো কিন্তু 0 ছিল। দ্বিতীয় ঘরে যখন এখানে আমি দেখো দ্বিতীয় ঘরে i1 এর মানটা যদি এখানেই 1 দিতাম তাহলে আমার এই বরাবর কিন্তু দুইটা 1 চলে আসতেছে, যেটা কখনোই হবে না। আবার এখানে যদি আমরা 1 দিতাম সেটাও কিন্তু নিত না, কারণ একই বরাবর চলে আসবে। এই জন্য কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে দিয়েছি। সেম কোন আমরা দেখো তৃতীয়টা এখানে আছে, তাহলে সেই অনুযায়ী চতুর্থ অংশটা হবে আমার এখানে, পঞ্চমটা এখানে, ষষ্ঠ এখানে, সপ্তমটা এখানে, অষ্টমটা এখানে। অর্থাৎ এক কথায় বলা যায় দেখো কোনাকুনি ঘরগুলো যদি 1 দিয়ে দেই তাহলে আমার ওই দুইটা সূত্রের বৈশিষ্ট্য বা সমন্বয় হয়ে যাচ্ছে। এখন আমি দেখো বাদবাকিগুলো শুধু 0 দিয়ে বসাই দেব খুব সহজে, এবং এই মানটা অনেক মজার মাধ্যমে তোমরা নিতে পারবা, যার কারণে তোমাদের আর ভুল যাবে না। যদিও আমি তোমাদের বোঝানোর জন্য ব্লু কালারটাকে ইউজ করলাম, বাট মনে রাখবা কখনোই পরীক্ষার খাতায় কালো কালি ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করবা না। আমার প্রত্যেকটা ইনপুটের মান দেওয়া শেষ, দুইটা বৈশিষ্ট্যকে রক্ষা করেই কিন্তু আমি মানটাকে নিয়েছি। সেই বৈশিষ্ট্য দুইটা কি ছিল? সবগুলো মান একসাথে 0 হবে না। তুমি কোন ঘরে দেখো সবগুলো মান একসাথে 0 দেখতে পাবে না। দ্বিতীয়টা হচ্ছে যদি একটা ইনপুটের মান 1 হয় বাদ বাকিগুলো 0 হবে। তো দেখো প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটের মান 1 হয়েছে বাদ বাকিগুলো 0 আছে। তাহলে সত্য সারণী করার জন্য এনকোডারের ইনপুটটা কিভাবে নেব সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম। এখন বিষয়টা হচ্ছে আউটপুট। যেহেতু আমার তিনটা ঘর আছে তাহলে আউটপুট কি বাইর হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন দেখো আউটপুটটা আসলে কিভাবে বাইর করব। প্রত্যেকটা ইনপুটে কিন্তু আমরা একটা নাম্বার দিয়েছি। নাম্বারটা কোথায় আছে? এখানে দেখো 0 আছে, 1 2 3 4 5 6 7। যে ঘরের জন্য মান 1 সেই ঘরের বাইনারিটাই আমরা সরাসরি এখানে বসাই দেব। কিভাবে? যখন আমি এই ঘরের মানটাকে বসাচ্ছি এখানে দেখো আমি 1টাকে কোথায় পাচ্ছি? এখানে পেলাম 1। তাহলে 1টা যখন ওখানে পাচ্ছি এটা কোন ঘরের জন্য 1?
এই ঘরের জন্য এই ঘরের মান কি 0, সুতরাং 0 এর বাইনারি কি 0, তাহলে আমরা সি এর ঘরে মান বসিয়ে দিলাম 0। সেম ভাবে দেখো পরেরটাতে যদি আসি 2 নাম্বারটাতে, তাহলে আমি এখান থেকে আমার 1 পাচ্ছি কোথায়, এখানে। এইটা কোন ঘরের মান 1, i1 এর মান, তাহলে i1 1 এর বাইনারি হবে এখানে, তাহলে 1 এর বাইনারি কি 1, সুতরাং আমি এখানে 1 কে বসাই দেব। এখন দেখো এই ঘরে চলে আসলাম, এখানে আমি কোথায় ইনপুটে 1 পাই, চলে আসতেছি এখানে এসে দেখো ইনপুটের মানটাকে 1 আকারে পাচ্ছি। তাহলে এখানে যখন ইনপুটের মান 1, এটা কোন ঘরের জন্য, তাহলে এখান থেকে দেখো 2 নাম্বার ঘরের জন্য, এখানে মান যখন 2, তাহলে 2 এর বাইনারি কত 1 0, তাহলে 1 0 এর 0টা এখানে বসলো, 1টা বি এর ঘরে। এখন নাম্বার নেওয়াটা কতটা ইজি। পরে দেখো এই ঘর বরাবর যদি আমি আসি, তাহলে আমি 1 পাচ্ছি এখানে, তাহলে এই 1টা কোন ঘরের মান 3, তাহলে 3 এর বাইনারি কি হবে, আমরা জানি 3 এর বাইনারি 1 1, 1 1। সেম ভাবে যদি পরের ঘরে আসি, তাহলে 1টা পাচ্ছি দেখো এখানে, এই 1টা 4 এর ঘরে, তাহলে 4 এর বাইনারি হচ্ছে 1 0 0। পরে দেখো যদি আমি এই বরাবর আসি, এখানে 1 পাচ্ছি, এই 1টা হচ্ছে 5 এর ঘরের, তাহলে 5 এর বাইনারি 1 0 1। সেম ভাবে এই ঘরে আসলে এটা 6 এর বাইনারি 1 1 0, এবং যখন এখানে আসছে 7 এর বাইনারি 7 নম্বর ঘরে আছে, তাহলে মান হবে 3টা 1। তাহলে দেখো আউটপুটের মান বের করাটা কিভাবে বাইর হচ্ছে, খুব ইজিলি কিন্তু তোমরা বুঝতে পারছো। কিভাবে বুঝতে পারছো, আমি ফার্স্ট যেটা দেখবো যে আমি চলে আসতেছি আমার কোথায় 1 আছে, এখানে 1 আছে, এই 1টা কত নাম্বার ঘরের মান, যেহেতু এই ঘরের মান, এই ঘরের মানটা 0, 0 এর বাইনারিটা লিখে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমি যখন এভাবে চলে আসছি, এখানে পাচ্ছি 1, তাহলে এই 1টা কোন ঘরের মান, এই ঘরের, তাহলে এই ঘরের মানটা কি হচ্ছে 1, 1 এর বাইনারিটাকে আমরা লিখে দিয়েছি 1। সেম ভাবে তৃতীয় নম্বরে যখন আসছিলাম, এখানে 1 পাচ্ছি, তাহলে এই 1টা হচ্ছে 2 নম্বর ঘরে আছে i2, তাহলে এই 2 এর বাইনারিটা হচ্ছে 1 0, এখানে 1 0 লিখছিলাম। এবার পরেরটা i3 তে পেয়েছিলাম, তো 3 এর বাইনারি, i4 এ পেয়েছিলাম 4, i5 এ পেয়েছিলাম 5 এর বাইনারি, এভাবে i7 পর্যন্ত 7 এর বাইনারি দিয়ে লিখছিলাম। নামকরণের ক্ষেত্রে কেন 0 থেকে 7 পর্যন্ত নিতে হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি 0 থেকে 7 পর্যন্ত আমরা না নিয়ে 1 থেকে 8 পর্যন্ত নিতাম, তাহলে 8 এর বাইনারি চলে আসতো, কিন্তু ঠিক 8 এর বাইনারি 1 3টা 0, আউটপুট কয়টা হয়ে যাচ্ছে 4টা না, এই 4টা কিন্তু করা যাবে না, কারণ আমরা কি জানি কয়টা হবে 3টা। এই জন্যই সবসময় আমাকে শুরুটা হবে 0 থেকে। তুমি i0 থেকে শুরু করো, a0 থেকে শুরু করো, b c d, সেখানে কোনো ভাগ নেই, বাট কাজটা হচ্ছে তোমাকে 0 থেকে শুরু করতে হবে, 7 এ যেয়ে থামতে হবে। তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করে খুব সহজে শূন্যগুলো অনগুলো কিভাবে বাইনারি হচ্ছে বাইনারি বসাতে পারবা। এখন দেখো এখানে আমার আউটপুটে কিন্তু কিছু ঘর ফাঁকা আছে, যে ঘরগুলো ফাঁকা আছে সবগুলো যাবো আগে, তাহলে আমি আগে শূন্য বসায় মানটাকে পরিপূর্ণ করে দেবো। আগে যদি শূন্য বসাই দেই মানে কিন্তু কোনো পরিবর্তন হয় না, সেই সূত্রে আমি দেখো প্রত্যেকটা ঘরে আগে সূত্র বসাই দিলাম। তো আগে সূত্র বসাই দেওয়ার ফলে আমার ইনপুট এবং আউটপুটের মানগুলোকে বের হয়ে যাচ্ছে, এবং এই যে সূত্রটাকে অ্যাপ্লাই করলাম, এখানে আমার প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে গেল, নতুন একটা সূত্রও তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে যে ঘরের মান 1 সেই ঘরের বাইনারিটা আমি বসাই দেবো। তো সূত্র সারণীটা আছে, এখন আমরা লজিক সার্কিট তৈরি করার জন্য এই সূত্র সারণী থেকে খুব সহজভাবে সূত্রগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমি এখান থেকে এখন চিত্রটাকে একটু মুছে দিলাম, কারণ এটা আমার জাস্ট তোমাদের বোঝানোর জন্য আঁকাইছিলাম, এখানে কোনো কাজ নাই। তাহলে আমার এখানে কি বাইর করব, আউটপুট, কোন কোন ইনপুটের জন্য আউটপুটটা বাইর হবে, এখন আমার বিষয় হচ্ছে এটা। তাহলে দেখো 3টা, ফার্স্ট আমি নিলাম মনে করো a, তাহলে a আউটপুটটা বাইর হওয়ার জন্য কোন কোন ইনপুটের আশা লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাই নির্ণয় করার জন্য আমাকে দেখতে হবে a আউটপুটের কোন কোন জায়গায় 1 আছে। তাহলে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, প্রথমে 0, তারপরে 0, আবার 0, আবার 0, অর্থাৎ এর প্রথম 4টা ঘর 0 আছে এবং শেষ 4টা ঘরের মান কিন্তু 1 আছে। আমি এ থেকে শুরু করতেছি এই কারণে, এ পাশ থেকে আসলে তোমাদের বুঝতে একটু হয়তো কঠিন হতে পারে, এজন্য সূত্র তৈরির ক্ষেত্রে তুমি সি বি এ তৈরি করো, কোনো সমস্যা নেই, পরে এ বি সি 3টা আলাদা আলাদা সূত্র তৈরি করো, কোনো সমস্যা নেই। তো আমি এ থেকে যাচ্ছি, যখন সূত্র তৈরি করতে হবে যে কোন সূত্র বা কোথা থেকে ইনপুট গুলো যে আমার ওই আউটপুটটা আসবে, সেই জায়গাটায় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোন ঘরের মানটা তোমার 1 আছে। তাহলে এতে দেখো আমার এই ঘরের মানটা প্রথম 1 পেলাম, দ্বিতীয়টা এখানে, তৃতীয়টা এখানে, চতুর্থটা এখানে,
এর প্রথম ওয়ানটা কোথায় পাচ্ছি, এইখানে। এই ওয়ানটা কোন ইনপুটের জন্য একটু খেয়াল করো তো। আমি যদি আসি এই ঘর, তাহলে i4 এর অনের জন্য আমার এর এই মানটা কিন্তু 1 ছিল, সুতরাং আমি এখানে নেব i4 যোগ পরের দেখো আবার 1 আছে, তাহলে এটা কোন ঘরের জন্য, এখানে আছে, দেখো এই ঘরটা i5। তাহলে কতটা ইজি দেখো এটা তৈরি করা, প্লাস নিলাম, পরে দেখো তৃতীয় মানটা এখানে আছে, তাহলে তৃতীয় মানটা এখন আমি চলে আসি এই ঘরের জন্য, এই ঘরের মান কত, i6, তাহলে আমি এখানে i6 নিলাম, প্লাস এভাবে যতক্ষণ পর্যন্ত অন থাকবে আমি প্লাস দিয়ে দিয়ে ইনপুটগুলো লিখে থাকবো। তিনটা নেওয়া শেষ, 4 নাম্বার ওয়ানটা ধরো একদম শেষে ছিল, এটা কোন ঘরের মানের জন্য অন, এই ইনপুটের জন্য, তাহলে এই ইনপুটের মানটা কি i7, আমি i7টাকে তৈরি করে ফেলছি। আমি তাহলে এর মানটা কিভাবে দিলাম আরো একবার বলতেছি, যারা বুঝতে পেরেছে তারা আমার আগে বি আর সিটাকে নির্ণয় করে ফেলো, তারপরে মিল করবা। দেখো এর মান, তাহলে এর মানটা কি হচ্ছে, এর মানটা তখনই হবে যখন তার মানটা অন আছে, সেই ইনপুটগুলোকে নেব। তাহলে এখানে আমি প্রথম থেকে দেখতে আসলাম এখানে অন, এই অনটা তাহলে কোন ঘরের মানের জন্য অন, যদি চলে আসি দেখো এই বরাবর কিন্তু আর কোথাও অন নেই ইনপুটে, শুধুমাত্র একটাই জায়গায় অন আছে, তাহলে এই অনটার জন্যই এর মানটা হচ্ছে অন। তাহলে এই অনটা কোন ঘরের, i4 এর, এই জন্য আমি i4 কে নিয়েছি। পরে 2 নম্বরে যখন যাচ্ছে তখন আমি এই বরাবর যখন আসতেছে তখন এখানে কোথায় অন পাচ্ছি, তাহলে অনটা হচ্ছে এখানে আছে, দেখো আর কোথাও অন নেই, তাহলে এই অনটা কোন ঘরের জন্য, i5, সুতরাং আমি i5 টাকে নিলাম। সেম ভাবে এইটা i6 এর এবং পরেরটা i7, আমি বিটাকে তৈরি করে দিলে তোমাদের কাছে আরো একটু ক্লিয়ার হবে। এবং এক্ষেত্রে মনে রাখবা যে আউটপুটগুলোর মান 0 চলে এসেছে, সে মানগুলো কিন্তু আমরা নেব না। সেক্ষেত্রে দেখো বি তে প্রথম দুইটা 0, তৃতীয়টা ঘরে আসার পর প্রথম 1 কে পেলাম, তাহলে এই বরাবর চলে আসি এই ঘরের মান 1, এইটা কত নম্বর ঘর, i2, সুতরাং আমি নেব i2 প্লাস 2 নম্বর এখানে দেখো 1 আছে, তাহলে এই বরাবর আসে দেখো i3 ঘরের মানটাকে আমরা পাচ্ছি 1, সুতরাং আমি i3 টাকে নিয়ে নিলাম। পরে দেখো আবার 0 আবার 0, লাস্টের আগের ঘরটা এখানে কিন্তু আছে আমার 1, তাহলে এই বরাবর যদি আসি i6, এই ঘরটার মান দেখো পাচ্ছি 1, তাহলে আমি i6 নেব। পরে দেখো এখানে 1, তাহলে এইটা কত নম্বর আউটপুট, i7 আউটপুট, তাহলে এখানে আমি নিলাম i7। দেখো আসলে এর বি কত সহজে নির্ণয় করে ফেললাম। নির্ণয় করার সূত্রটা কি, দেখতে হবে কোন ঘরের মানের জন্য 1 বা কোন ইনপুটের মানের জন্য 1, সেই ইনপুটগুলোকে আমরা যোগ করে দেব, আর কোনো কিছু না। সেম ভাবে আমি এখন সি কে নেব, সি সমান, দেখো সি প্রথম ঘর 0 আমি নিব না, সি 2 নম্বর ঘরে আসলাম অন, তাহলে এখন দেখতেছি কোন ইনপুটের জন্য সি 2 নম্বর ঘর অন, এই ইনপুটটা, তাহলে এই ইনপুটটা হচ্ছে i1, তাহলে আমি i1 টাকে নেব যোগ, পরে সির পরের ঘরটা আবার 0, তাহলে বাদ দেব, 4 নম্বর ঘরে আসো মান পাচ্ছি 1, তাহলে এটা কোন ঘরের জন্য, দেখো আমি যদি 4 নম্বর ঘরে এই বরাবর চলে আসি i3 ঘর, i3 এই যে নাম্বারটার জন্য c1, তাহলে আমি এখানে i3 টাকে নেব। সেম ভাবে পরেরটাতে যাই 0 বাদ দেব, তারপরে আবার 1 চলে আসলাম এখানে, দেখো এই বরাবর এখানে একটাই 1 আছে, সেটা হচ্ছে i5, তাহলে আমি i5 টাকে নেব। এবং একদম শেষ ঘরের মান আবার 1, তাহলে আমি i7 টাকে নেব। তাহলে এভাবে সত্য সারণী থেকে এনকোডারের লজিক সার্কিট তৈরি করার জন্য খুব সহজে আমি কিভাবে মানগুলো নিচ্ছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি আরো একবার বলে দিই, আউটপুটের যে ঘরের মানগুলো অন থাকবে, কোন ইনপুটের জন্য অন, সেই শুধুমাত্র মানগুলোকে যোগ করে দেবো, ব্যাস আমার এ, বি এবং সি নির্ণয় করা হয়ে গেছে। এখন এ, বি আর সি সূত্র নির্ণয় করা হয়ে গেছে, এখান থেকে আমরা এখন লজিক সার্কিটটাকে দেখবো। তাহলে আমি সত্য সারণীটাকে মুছে দিচ্ছি, যেহেতু আমার লজিক সার্কিটটাকে আঁকতে হবে। তাহলে আমি সবকিছু মুছে দিলাম, এখন দেখো লজিক সার্কিটটাকে অঙ্কন করব। লজিক সার্কিটটাকে অঙ্কন করার ক্ষেত্রে আমার এখানে প্রথমে কিন্তু 8টা ইনপুটকে নিয়ে নেব লম্বা লম্বি, আমরা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। বাট এই ক্ষেত্রে মনে রাখতে হবে কোন গেট, একটু দেখো তো, এ বি সি প্রত্যেকটা দেখো যোগের মধ্যে আছে না, তাহলে যোগ থাকলেই কোন গেট, অর গেট। তাহলে মনে রাখতে হবে এখানে আমরা 3টা অর গেট যে এ বি এবং সি কে নির্ণয় করে দেব। তাহলে ফার্স্টে আমি ইনপুটগুলোকে নিয়ে নেই, i0 i1, এভাবে আমি দেখো 8টা ইনপুটকে নেব, i2 i3 i4
i5। এখানে একটা মজার বিষয়, কোনো নট গেট আসবে না, দেখছো কোনো কিন্তু নট গেট নেই, সুতরাং আমি সরাসরি ইনপুট গুলোকে নিয়ে নিচ্ছি, এখানে নট দিয়ে কোনো কিছু নিতে হবে না। দেখি 2 4 6 8, 8টা কিন্তু আমার নেওয়া শেষ। এখন কাজটা হচ্ছে আমাকে আউটপুট নির্ণয় করতে হবে। তাহলে আউটপুট নির্ণয় করতে গেলে এটা কোন গেটের মধ্যে দিয়ে যাবে এটা ফার্স্ট দেখতে হবে। তাহলে এর ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে তৈরি করি। তাহলে এর দিকে একটু খেয়াল করতাম, i4 যোগ i5 যোগ i6 যোগ i7, তাহলে যোগ আছে, আমরা কি জানি যোগ থাকলেই অর গেট, সুতরাং আমি এখানে একটা একটু বড় করে আঁকলাম, অর গেটকে নিলাম। তাহলে এই অর গেটের মধ্যে এখন ইনপুট হিসেবে কি i4 5 6 7 এগুলোই যাবে, আর এই ইনপুট যাওয়ার ফলে আমি এই আউটপুটটাকে পাবো। তাহলে দেখো প্রথমে কি আছে i4, তাহলে আমি i4 থেকে একটা ইনপুটকে নিলাম, পরে আছে i5, i5 থেকে নিলাম, i6 থেকে নিলাম এবং i7 থেকে নিলাম। দেখো ওখানে কিন্তু এই চারটাই আছে, i4 5 6 7, তাহলে i4 5 6 7 থেকে নিলাম এবং যে জায়গা থেকে যাচ্ছে সেই জায়গাগুলোকে আমরা একটু জাস্ট বোল্ড করে দেব, ব্যাস। তাহলে আউটপুট কি বাইর হবে একটাই, যেহেতু একটা অর গেট একটা আউটপুট দেয়, তাহলে এই আউটপুটটা কি হবে, যেগুলো যোগ হচ্ছে, তাহলে i4 যোগ i5 যোগ i6 যোগ i7, বা এটা সমান আমরা a লিখতে পারি। সেম ভাবে আমরা এখন বিটাকে তৈরি করব। তাহলে বিটাকে তৈরি করার জন্য আমি আরেকটা অর গেটকে নিলাম, আরেকটা অর গেটে দেখো প্রথম কথা থেকে যাচ্ছে i2, তাহলে এইটা হচ্ছে আমার i2 ইনপুট, এখান থেকে i2, আমি জাস্ট i2 এর এই ঘরটাকে একটু বোল্ড করে দিলাম। পরে যাচ্ছে দেখো i3 থেকে, তাহলে আবার এই হচ্ছে সেই i3 এর ইনপুট, তাহলে i3 থেকে একটা ইনপুট যাচ্ছে, এখানটাকে একটু বোল্ড করে দেব। পরেরটা থেকে যাচ্ছ i6, তাহলে আবার i6 এর ইনপুট হচ্ছে এটা, তাহলে আমার এখান থেকে একটা ইনপুট যাবে, জায়গাটাকে একটু বোল্ড, এবং লাস্ট হচ্ছে i7। দেখো সূত্র যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু খুব সহজে পারবে, এবং এখানে কিন্তু আউটপুট একটা বাইর হবে। কি বাইর হবে, যে ইনপুট গুলো যাচ্ছে অর গেট ওদেরকে যোগ করে দেবে। তাহলে প্রথমে কিন্তু দেখো i2 যাচ্ছে, পরে যাচ্ছে i3, তাহলে i3, এরপরে যাচ্ছে দেখো i6, তাহলে i6, পরে যাচ্ছে i7, সো i7, এটা সমান আমরা কি লিখতে পারি b। দেখছো কতটা সহজে আমরা আসলে গেটগুলোকে তৈরি করে ফেলতেছি। আমরা থার্ড অর্থাৎ সি এর জন্য গেট তৈরি করব, এখানেও সেম সবগুলো প্লাসে আছে, তাহলে অর গেট হবে। সরি আমি একটু বড় করে রাখি, আরেকটা অর গেট নিলাম। তাহলে এখন দেখো কোথা থেকে যাচ্ছে i1 থেকে প্রথমটা যাচ্ছে, তাহলে আমি i1, এটা হচ্ছে আমার i1 ইনপুট, আমি i1 থেকে প্রথমটাকে নিলাম। পরে দেখো i3 থেকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার i3 ইনপুট। এরপর হচ্ছে i5 থেকে যাচ্ছে, এরপর হচ্ছে এটা আমার i5 এর ইনপুট, এবং পরে i7 থেকে যাচ্ছে, এটা হচ্ছে আমার i7, এবং ঠিক যে জায়গাগুলো থেকে যাচ্ছে সেই জায়গাগুলোকে আমরা বোল্ড করে দিলাম। তাহলে আমার আউটপুট কি হবে, একটা মাত্র আউটপুট বাইর হবে। তাহলে যে যে ইনপুট থেকে যাচ্ছে সেগুলোর মানে কিন্তু যোগ হয়ে যাবে। প্রথমে যাচ্ছে i2 যোগ, পরেরটা দেখো যাচ্ছে কত থেকে i3 থেকে, সরি i2 থেকে যায়নি, প্রথমটা গেছে i1, সো i1, এরপরে দেখা যাচ্ছে i3 থেকে i3, এরপরে দেখা যাচ্ছে এই ইনপুটের এটা হচ্ছে i5, এবং এরপর যাচ্ছে শেষটা থেকে এটা হচ্ছে i7, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি c। তাহলে দেখো সত্যক সারণী থেকে আমরা a b এবং c এর সূত্রগুলো নির্ণয় করছিলাম। কিভাবে নির্ণয় করছিলাম, ঠিক যে ইনপুটগুলোর মান অন ছিল সেইগুলো নিয়েই যোগ করে করে আমরা সূত্রগুলো তৈরি করেছি। এখন ঠিক সেই সূত্রগুলোর ক্ষেত্রে যে i0 থেকে i7 পর্যন্ত ইনপুট ছিল, সো i0 থেকে i7 পর্যন্ত আমরা ইনপুটগুলোকে ফার্স্টে নিয়ে নিয়েছি। ইনপুটগুলো নেওয়ার পরে আমার সেখান থেকে গেট তৈরি করব। তাহলে গেট তৈরি করতে দেখতে হবে আমার যোগে আছে, গুণে আছে না পূরকে আছে। তাহলে এখানে দেখো পূরকের কিন্তু কোনো কাজ ছিল না, ছিল যোগের কাজ। তুমি এর ক্ষেত্রে সবগুলো দেখো যোগে আছে, বি এর ক্ষেত্রে সবগুলো যোগে আছে, সি এর ক্ষেত্রে সবগুলো যোগে আছে। তাহলে আমরা কি জানি যোগ থাকলেই হয় অর গেট, এই জন্য আমরা প্রত্যেকটা অর গেটকে নিয়েছি। অর গেটকে নেওয়ার ফলে মানটা পাওয়ার জন্য যে মানগুলো যোগ করতে হয়েছে, অর্থাৎ সেই ইনপুটগুলো থেকে আমরা শুধুমাত্র ইনপুট টেনে দিয়েছি, দেওয়ার ফলে অর গেট তাদেরকে যোগ করে একটা করে ফলাফল দিয়ে দিয়েছে। দেখো খুব সহজে আমরা 8 to 3 লাইন এনকোডার তৈরি করলাম। ক্লাসটা আশা করি বুঝতে পারছো। 8 to 3 লাইন এনকোডার কি ছিল, 8টা ইনপুট 3টা আউটপুট, 8 to 3 লাইন এনকোডারের ক্লাস ছিল এটাই। তার সত্য সারণী আমরা করলাম,
কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সবকিছুই বুঝলাম। আশা করি আজকের এনকোডার ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এবং যাদের আসলে লজিক গেট, সত্যক সারণী এগুলো একটু বুঝতে কষ্ট হয়ে গেছে তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আগের যে ক্লাসগুলো ছিল প্রত্যেকটি ক্লাস দেখে আসবা। তাহলে সুবিধা যেটা হবে, বেসিক জিনিসগুলো যদি তোমাদের বোঝা থাকে তাহলে যে সত্য সারণী তৈরি, গেট তৈরি, কিভাবে ইনপুট যাচ্ছে, কেন যোগ হচ্ছে, সবগুলো বুঝতে সুবিধা হবে। আর প্রত্যেকটি পার্ট যদি আলাদা আলাদা বুঝতে তোমাদের সুবিধা হয় তাহলে টোটাল এনকোডার জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং এনকোডারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরীক্ষায় আসার মতো একটা বিষয়, অনেক মনোযোগ দিয়ে ক্লাসগুলোকে দেখতে হয়। তাই যদি বোঝার মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আরো আরেকবার দেখবা। এতে করে কি হবে, তোমার ক্লাসের বোঝাটা অনেক সহজ হবে। এবং আমি কিন্তু প্রথমেই বলছি, ক্লাসটি দেখার পর যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারবা এখান থেকে ফেসবুক লিংকে যে, অথবা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমরা তার রিপ্লাই দিয়ে দেবো, প্রয়োজনে ভিডিও তৈরি করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। এতে করে যে পার্টগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই তোমরা ওখান থেকে বুঝে নিতে পারবা। যারা এখনো নতুন আছো আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।